1995 সালের জুলাই মাসে যে হত্যাকাণ্ড দিল্লি পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিল, যে নৃশংস হত্যাকাণ্ড শিহরিত করেছিল গোটা দেশকে, তার নাম নয়না সাহানি মার্ডার কেস অথবা তন্দুর হত্যা রহস্য। পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য এবং ভয়ঙ্কর হত্যাকাণ্ডের তালিকায় এই মার্ডার কেসটিও আছে। ক্রাইম এক্সপার্টদের ভাষায় দ্য রেয়ারেস্ট অফ রেয়ার কেস। তবে যা এই মার্ডার কেসটিকে ইউনিক করে তুলেছিল তা হলো হত্যার পরে সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা। আগুন! আগুন লেগেছে! আগুন! কোথায় কোথায় আগুন? আরে এদিক দিয়ে একটু আগে গেলাম না, তখনও ধোঁয়া দেখেছিলাম, কিন্তু তখন তো শুনলাম নাকি কাগজ পোড়ানো হচ্ছে। না স্যার, যেরকম ধোঁয়া বেরোচ্ছে তাতে মনে হচ্ছে ভেতরে ভালোই আগুন লেগেছে। এই মার্ডার কেসটিতে শুধু অপরাধী বুদ্ধিমান ছিল তা নয়, পুলিশও সমান তালে বুদ্ধি খাটিয়ে এই হত্যার তদন্ত এগিয়ে নিয়ে গেছে। আর তদন্তে পুলিশের সবচেয়ে বড় হাতিয়ার হয়েছিল সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, ডেড বডির ডিএনএ এবং অবশ্যই অটোপসি রিপোর্ট। যে কারণে তন্দুর কাণ্ডে পুলিশের তদন্ত একটি ল্যান্ডমার্ক হিসেবে গণ্য হয়। রাতের বেলা হঠাৎ দিল্লির একটি হোটেল থেকে ধোঁয়া। কনস্টেবল আব্দুল নাজির কুঞ্জু এবং হোমগার্ড চন্দর পাল, যারা সেই সময় ওই রাস্তায় টহল দিয়ে বেড়াচ্ছিলেন, সঙ্গে সঙ্গে ছুটে যান হোটেলের দিকে। হোটেলের নাম অশোক যাত্রী নিবাস। তারই ভেতরের একটি রেস্টুরেন্টে বাগিয়া বারবেকিউ থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। তারপর ঢুকতে যান অশোক যাত্রী নিবাসে, কিন্তু ঢোকার সময় প্রথমেই বাধা পান তারা। রেস্টুরেন্টের দরজায় দাঁড়িয়ে থাকা ম্যানেজার কেশব কুমার দুজনকে জানান রেস্টুরেন্টের ভেতরে নাকি প্রচুর রাজনৈতিক পোস্টার এবং ব্যানার রাখা আছে, সেগুলোই জ্বালানো হচ্ছে বলে ধোঁয়া। তখনকার মতো সরে যান তারা। কিন্তু মহিলার কথায় আবার সন্দেহ হয় তাদের। কথায় আছে পুলিশে ছুলে 36 ঘা। এত সহজে কি আর বাঁচা যায়? প্রথমেই ফোন করেন ফায়ার ব্রিগেডে। রেস্টুরেন্টের মেইন দরজা থেকে তখনকার মতো সরে গেলেও পুলিশের সন্দেহ যায় না। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কনস্টেবল কুঞ্জু হোটেলের পিছনে গিয়ে দেওয়াল টপকে ভেতরে আসে। ভেতরে এসে তিনি যা দেখেন তাতে তার সন্দেহ দ্বিগুণ হয়ে যায়। রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে থাকা সেই ম্যানেজার কেশব এবং আরেকজন ভদ্রলোক কিচেন সংলগ্ন তন্দুরে কিছু একটা জ্বালিয়ে দিচ্ছে। চারপাশ ভরে আছে আধ পোড়া মাংসের গন্ধে। অতর্কিতে তাদের সামনে উপস্থিত হন কুঞ্জু। কি জ্বালাচ্ছেন আপনারা? এটা তো পোস্টার বা ব্যানার নয়। মাটন পোড়াচ্ছি স্যার। হ্যাঁ, আমাদের হোটেলে মাটনের খুব বিক্রি। সেই উত্তরেও সন্তুষ্ট হন না সেই কনস্টেবল কুঞ্জু। তাই তিনি তন্দুরের আশেপাশে ভালো করে দেখতে থাকেন। দেখতে পান কালো একটা প্লাস্টিক, যাতে চাপ চাপ রক্ত। আর দেখতে পান এমন এক ভয়ানক জিনিস যা দেখে হাড় হিম হয়ে যায় তার। তিনি দেখেন তন্দুরের পাশে পড়ে আছে একটা মানুষের কাটা হাত। হ্যাঁ, চিৎকার চেঁচামেচি করে তক্ষুনি তিনি দুজনকে চার্জ করতে পারতেন, কিন্তু ওই যে উপস্থিত বুদ্ধি, সেই উপস্থিত বুদ্ধিকে আবারও কাজে লাগিয়ে কিচ্ছু না বলে সেই কনস্টেবল বেরিয়ে এলেন হোটেল থেকে। হ্যাঁ স্যার, স্যার অশোকা রোডে ইমিডিয়েট একটা ব্যাকআপ টিম পাঠান। না না, ঝগড়া মারামারি না, খুন হয়েছে স্যার। একটা তান্দুরের মধ্যে মনে হয় বডি পড়ে আছে। ব্যাকআপ টিম অকুস্থলে পৌঁছানোর পর পুলিশ আচমকা হামলা করে দুজনকে ধরতে চেষ্টা করল। আংশিক সফল হলো। আংশিক কিভাবে? কেশবকে ধরা গেলেও অধরা রয়ে গেলেন তার আরেক সাথী। কোন রকমে পালিয়ে গেলেন তিনি পুলিশের হাত থেকে। অবিলম্বে তন্দুরের আগুন নেভানো হলো। তারপর পুলিশ যা আবিষ্কার করল তা হয়তো কিছুটা আপনারা আঁচ করতে পেরেছে, কিন্তু সেই সময় সেই দৃশ্য দেখে কেঁপে উঠেছিল স্বয়ং পুলিশও। তন্দুরের ভেতরে রয়েছে একটা লাশ, বেশিরভাগটাই পোড়া। তাহলে শনাক্ত করা হবে কিভাবে? কিন্তু সেদিন হয়তো ভাগ্য পুলিশের সাথেই ছিল। লাশের চোয়াল তখনও ভালোভাবে পুড়ে যায়নি। তা থেকেই বোঝা গেল মৃতদেহ এক মহিলার। পুলিশ এবার কেশবের কাছে জানতে চায় তার সাথীর পরিচয়। জানা গেল গুণধর ব্যক্তিটি আর কেউ নয়, বাগিয়া বার রেস্তোরাঁর মালিক সুশীল শর্মা নিজেই। সুশীল শর্মা যে সে মানুষ নয়, রীতিমতো রাজনৈতিক ব্যক্তিত্ব, যুব নেতা। তাই খবরও ছড়িয়ে পড়ল বাগিয়া বারের
আগুনের মতো। কিন্তু সেই মৃতদেহ কার? কার লাশ এটা? কাকে খুন করেছিস দুজনে মিলে? আমি আমি জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। বাহ, লাশ জ্বালিয়ে দিচ্ছিলিস আর জানিসই না কার লাশ? সত্যি বলছি স্যার, দাদা শুধু আমাকে বলেছিল লাশ যে করেই হোক জ্বালিয়ে দিতে হবে। আসলে একটা সময় সুশীল দাদা আমাকে অনেক হেল্প করেছে, তাই আমি আর কিচ্ছু জানতে চাইনি। আমার সাহসই ছিল না স্যার। অপরাধীদের মধ্যে একজন ধরা পড়লেও পুলিশ জানতে পারে না আসলে মহিলার পরিচয় কি, ফলে তদন্ত বিশেষ এগোতে পারল না। এই পরিচয় জানতে পুলিশ যখন হিমশিম খাচ্ছে, তখনই ঘটল আরেক গুরুত্বপূর্ণ ঘটনা। থানায় হাজির হন এক ব্যক্তি, নাম বললেন মতলুব করিম। তিনি জানান যার ডেড বডি পাওয়া গেছে সে আর কেউ নয়, সুশীলের স্ত্রী নয়না সাহানি। তারপর আর কি, ঝড়ের বেগে মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে। মেইন সাসপেক্ট সুশীল শর্মা। পুলিশ নাওয়া খাওয়া ভুলে খ্যাপা কুকুরের মতন খুঁজতে থাকে সুশীলকে। এক সপ্তাহেরও বেশি সময় তার টিকিট দেখা অবধি পাওয়া যায় না, ফলে জনরোষ বাড়তে থাকে। এর মধ্যে একটা গুজব ছড়িয়ে পড়ল, পুলিশ নাকি এখন সুশীলের এনকাউন্টার করার কথা ভাবছে। এই খবর ছড়িয়ে পড়ার পরে 10ই জুলাই ব্যাঙ্গালোর পুলিশের কাছে সুশীল সারেন্ডার করে। অবশ্য অনেকেরই বক্তব্য এনকাউন্টারের খবরের ভয়ে সুশীল এই কাজ করেছিল, কিন্তু সুশীল ভাঙে তবু মচকায় না। তার বক্তব্য, তিনি কিচ্ছু করেননি, তিনি কিছুই জানেন না। কিন্তু ওই যে আগেই আপনাদের বললাম, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। কনস্টেবল কুঞ্জু আর হোমগার্ড চন্দর নিজের চোখে সুশীলকে ঘটনাস্থলে দেখেছিল। পুলিশ যখন রেড করেছিল তিনি পালিয়ে গিয়েছিলেন সেখান থেকে। অতএব পুলিশ ভালোভাবেই বুঝতে পারছিল সুশীল স্রেফ মিথ্যে কথা বলছে। তারাও ছাড়ার পাত্র নয়। বিভিন্নভাবে সুশীলকে ইন্টারোগেট করা শুরু হলো। ধন্য তার মানসিক শক্তি। প্রথমে কিছুতেই মুখ খুলল না সে, কিন্তু পুলিশ কি ছেড়ে দেবে? কখনোই না। তারা জিজ্ঞাসাবাদ বন্ধ করল না। অবশেষে মুখ খুলতেই হলো সুশীলকে। আর যা জানা গেল তাতে দিল্লি পুলিশ একেবারে হতভম্ব হয়ে গেল। আসলে কি হয়েছিল সেদিন? সুশীল জানান, অনেকদিন ধরেই মনে হতো নয়নার অন্য সম্পর্ক আছে। সে রাতে যখন তিনি ঘরে ফেরেন, নয়না কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। সুশীল ঘরে ঢুকতেই নয়না ফোন কেটে দেয়। সুশীলের সন্দেহ আবার দানা বাঁধে। নয়নাকে জিজ্ঞেস করলে নয়না জানায় সে বাড়ির লোকের সঙ্গে কথা বলছিল। তারপর আর কথা না বাড়িয়ে নয়না নিজের ঘরে চলে যায়। কিন্তু সন্দেহ যার মনে একবার বিষের মতো ঢুকে গেছে, সেই বিষ কি অত সহজে রেহাই দেয়? সুশীলের সন্দেহ তাই এবার মাথা চাড়া দিয়ে ওঠে। সে টেলিফোনের লাস্ট ডায়াল করা নাম্বারটা রিডায়াল করে। ওপাশ থেকে একটা লোকের গলা শোনা যায়, যে গলা সুশীলের খুব চেনা। সেটা আর কেউ নয়, নয়নার সেই বিশেষ বন্ধুর। পুলিশ জিজ্ঞাসা করেন সেই ব্যক্তির নাম, আর তার উত্তরে এবার চমকে ওঠেন খোদ পুলিশ অফিসারও। সেই ব্যক্তি আর কেউ নয়, মতলুব করিম। সেই মতলুব করিম যে কিনা নিজে এসে লাশের পরিচয় জানিয়ে গেছিল। ঝকঝকে এই তরুণী নয়না ইউনিভার্সিটিতে তখন সক্রিয় রাজনীতি করছে, আর সেই সূত্রেই পরিচয় সুশীল আর মতলুবের সঙ্গে। সুশীল, নয়না আর মতলুব করিম ছিল একে অপরের বন্ধু। সুশীল ছিল দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্ট, কমার্স ব্যাকগ্রাউন্ড। নয়নাও দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্ট। তার স্পেশাল ট্রেনিং ছিল কমার্শিয়াল পাইলট কোর্সে। তারা ছিল একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্য। এদিকে নয়নার এবং মতলুবের বন্ধুত্ব নিছকই একটা সাধারণ বন্ধুত্বের সম্পর্ক ছিল না। নয়না আর মতলুব একে অপরকে ভালোবাসত, একে অপরকে বুঝত, একে অপরের পাশে থাকত। খুব অল্প সময় ভালোবেসে ফেলেছিল একে অপরকে। অন্যদিকে সুশীল আর নয়না ছিল একে অপরের ভালো বন্ধু। মতলুব আর নয়না বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছিল, কিন্তু দুজনের ধর্ম যে আলাদা। বাদ সাধল নয়নার পরিবার, তারা মানল না। আলাদা হয়ে গেল প্রেমিক যুগল। মতলুব নিজের ধর্মেরই একটি মেয়েকে বিয়ে করল।
মতলব ও নয়না তারা দুজনেই ঠিক করলো তারা চিরকাল ভালো বন্ধু হয়েই থাকবে। ঠিক তো করলো, কিন্তু তারপর নয়না বেচারি ভালোবাসার মানুষটাকে হারিয়ে আস্তে আস্তে অবসাদে ডুবতে লাগলো। এই সময় কিন্তু নয়নার পাশে এসে দাঁড়ালো সুশীল। নয়নার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। কাছাকাছি এলো দুজন, বিয়েও করলো। নিজেদের মতো করে দুই পরিবারের সম্মতি নিয়ে থাকা শুরু করলো মন্দির মার্গ অ্যাপার্টমেন্টে। নয়না ভাবলো, যাক, একটা ভালোবাসার মানুষ তো হলো, তার একটা ছোট্ট সংসার হলো। কিন্তু নয়নার এই অলীক স্বপ্নের ভুবন বিয়ের কয়েক সপ্তাহ পরেই ভেঙে গেল। সুশীল আর নয়না গোপনে বিয়ে করেছিল। নয়না এই বিয়ে জনসমক্ষে আনতে চেয়েছিল, কিন্তু সুশীল রাজনৈতিক কারণে কিছুতেই নয়নার ইচ্ছে মানতে রাজি হচ্ছিল না। অন্যদিকে নয়না জানতে পারল সুশীলের সম্পর্কে এক ভয়ানক সত্যি, যা ছিল যে কোনো মেয়ের পক্ষেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা ঘটনা। বাড়ির বাইরে সুশীল ছিল ভীষণ ভালো এক রাজনৈতিক নেতা, কিন্তু বাড়ির ভেতরে এমন একজন স্বামী যে আগা গোড়া সন্দেহ করত নয়নাকে, মদ খেয়ে মারধর করত, আবার ইচ্ছে হলেই ফ্ল্যাটে নয়নাকে লক করে রাখতেও ভুলত না। এই নিয়ে নয়না একবার প্রতিবাদ করলে সুশীল যা করেছিল জানলে হাড় হিম হয়ে যাবে আপনারও। নয়না এক রাতে সুশীলকে বলেন সে আর তার সাথে থাকতে পারবে না। সুশীল রাগের মাথায় বন্দুক বের করে নয়নার দিকে তাক করেন, বন্দুক চালিয়ে দেন। না, মেরে ফেলতে নয়, ভয় দেখাতে। হ্যাঁ, ইচ্ছে করে মিসফায়ার করেছিল সে। ভেবেছিল এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কাজও হয়েছিল তাতে কয়েকদিন। কিন্তু আরো একটা ভয়ঙ্কর সত্যি নয়না জানতে পারল কয়েকদিন পরেই। সুশীলের অন্য একটা সম্পর্ক আছে। এবার নয়না পুরোপুরি ভেঙে পড়ল। কোনো মতে সম্পর্কটা থেকে বেরোতে হবে, এটাই হয়ে উঠল তার লক্ষ্য। এতে সে পাশে পেল পুরনো বন্ধু মতলুবকে। মতলুবও একজন প্রকৃত বন্ধুর মতো নয়নাকে সাহায্য করল। মতলুবের ভরসা পেয়েই নয়না ঠিক করল আর নয়, এবার নিজের কেরিয়ারই হবে তার আসল লক্ষ্য। বাবা, হঠাৎ কেরিয়ার করে মেতে উঠলে কেন? এখানে আর পোষাচ্ছে না নাকি? না, পোষাচ্ছে না। তোমার মতো একটা লোকের সাথে থাকা যায় না, আর আমি থাকতেও চাই না। হ্যাঁ, তা থাকবে কেন? এখন তোমার মতলবে মন মুজেছে কি না? পুরনো আশিক ফিরে এসেছে, এখন আর কি এখানে থাকা যায়? 2রা জুলাইয়ের কিছুদিন আগে নয়না সুশীলকে সাফ জানিয়ে দিয়েছিল তার সিদ্ধান্ত। রাগে ফুঁসছিল সুশীল। ঠিক তারপরেই 2রা জুলাই নয়নার সাথে মতলবের ফোন কল দেখেই আর কিচ্ছু ভাবল না সুশীল, খুন করে বসলো নয়নাকে। কিন্তু খুন তো হলো, এবার বডি লোকাতে হবে, প্রমাণ লোপাট করতে হবে, এবং সেটা করতে গিয়ে সুশীল যা করেছিল তা সাংঘাতিক। প্রথমেই নয়নার দেহ কালো প্লাস্টিকে মুড়ে বেডশিট জড়িয়ে আলাদা করে রাখল সুশীল। তারপর কাপড় দিয়ে ভালো করে মেঝেতে লেগে থাকা রক্ত মুছে ফেলল। কোনো মতে নিজের মারুতি ভ্যানের ডিকিতে লাশ ভরে ফেলল। তারপর বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে। কিন্তু লাশ লোকাবে কোথায় সুশীল? প্রথমে সে কিছুই বুঝতে পারছিল না। গাড়ি নিয়ে রাতের রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তারপর সুশীলের মাথায় এলো একটা প্ল্যান। কেমন হয় যদি নয়নার লাশ সে নদীতে ফেলে দেয়? এই ভেবে সে গাড়ি ঘোরালো দিল্লির আইটিও ব্রিজের দিকে। কিন্তু সেখানেও বিপত্তি। আইটিও ব্রিজে গিয়ে সুশীল দেখল সেই রাতেও ব্রিজের ওপর অনেক লোকজন, তাই ব্রিজ থেকে কিছুতেই নয়নার লাশ সে জলে ফেলতে পারবে না। বাধ্য হয়ে সেখান থেকে সরে যেতে হলো সুশীলকে। কিন্তু তার প্ল্যান বিও কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে গেল। গাড়ি নিয়ে সে সোজা চলে গেল নিজের রেস্তোরাঁ বাগিয়া বারে। সেখানেও তখন কাস্টমারদের ভিড়। এবার সুশীল ডাকলো রেস্টুরেন্টের ম্যানেজার কেশব কুমারকে। যত তাড়াতাড়ি পারিস রেস্টুরেন্ট খালি করে দে, আর কাস্টমারদের বল খাবার শেষ। কেন দাদা, খাবার তো প্রচুর আছে। যা বলছি তাই কর, আর ওই স্টাফদেরও ছুটি দিয়ে দে। আরে একটা বড় ঝামেলা হয়ে গেছে। ঠিক আছে। মালিকের হুকুম তো আর ফেলা যায় না, বিশেষ করে সেই মালিক যখন বিপদে আপদে কেশবের পাশে দাঁড়িয়েছে। কাস্টমারদের চলে যেতে বলা হলো। স্টাফদেরও 25-30 টাকা দিয়ে বাইরে খেয়ে নিতে বলা হলো। এবার পুরো রেস্টুরেন্টে শুধু কেশব আর সুশীল।
কেশবের সাহায্য দরকার হতোই সুশীলের, তাই তাকে সবটা বলা ছাড়া কোনো উপায় ছিল না তার কাছে। কেশব প্রথমে সুশীলকে সাহায্য করতেই চায়নি, কিন্তু নিজের দয়া দাক্ষিণ্যের কথা মনে করিয়ে শেষমেশ কেশবকে রাজি করিয়েই ফেলল সুশীল। তারপর কোথায় লুকানো হবে সে লাশ? দেখা গেল কিছুক্ষণ আগেই তন্দুরি রুটি তৈরি হচ্ছিল, তন্দুর তখনও জ্বলছে। সুশীলের মাথায় এলো সেই ভয়ঙ্কর প্ল্যান। শুরু হলো সেই বিভৎসতা। গাড়ি থেকে নয়নার লাশ বের করে তন্দুরের ওপরেই রেখে দিল সুশীল আর কেশব। কিন্তু সামান্য তন্দুরের আগুন কি আর একটা গোটা দেহ জ্বালাতে পারে? আগুন উস্কে দিতে রাশি রাশি পুরনো কাগজ তন্দুরে ঢেলে দিল সুশীল আর কেশব। আগুনের শিখা বাড়লো, দেহ জ্বলতেও শুরু করলো, কিন্তু আবার কিছুক্ষণ পরেই আগুন ধিমে হয়ে গেল, দেহ পোড়াও বন্ধ হয়ে গেল। এবার সুশীল আর কেশব বড় বড় 4-5 প্যাকেট মাখন নিয়ে এসে তন্দুরের আগুনে ঢেলে দিল। আগুনে মাখন পড়তেই আবার জ্বলে উঠল আগুন। তার সাথে আগুনে ঢালা হলো আরো পুরনো রদ্দি কাগজ। এবার আর কোনো ঝামেলা হলো না, নয়নার দেহ সহজেই পুড়তে শুরু করলো। কিন্তু ওই যে ধর্মের কল বাতাসে নড়ে, আর এক্ষেত্রে হয়েছিল পাপের আগুন আরো বাড়ে। আসলে দুজনেই লাশ জ্বালাতে এতটাই ব্যস্ত ছিল যে তারা লক্ষ্যই করেনি তন্দুরের আগুন বাড়তে বাড়তে হোটেলের বাইরে চলে যাচ্ছে। সেই আগুন চোখে পড়ে এক মহিলার। তিনি চিৎকার শুরু করেন, আর কিছুক্ষণ পরেই হয় পুলিশের রেড। সামনে আসে পুরো ঘটনা। পুলিশের কাছে সুশীল যে স্বীকারোক্তি দিয়েছিল তা অবশ্য একটু অন্য। সেদিন রাতে ফোন কাণ্ডের পর এক প্রস্ত ঝামেলা হয় নয়নার সঙ্গে, কিন্তু সে ঝামেলা মিটেও যায়। সুশীল একা দাঁড়িয়েছিল বারান্দায়। তখনই ঘরের ভেতর থেকে পরপর 2টো গুলির আওয়াজ শোনে। ভেতরে গিয়ে দেখে নয়না আত্মহত্যার চেষ্টা করেছে, এমনকি একটা সুইসাইড নোটও লিখেছে সে। এরপর আবারও ঝামেলা বাঁধে দুজনের, এবং অশান্তি চরমে উঠতে সুশীল গুলি করে হত্যা করে নয়নাকে। সেদিন সুশীল পুলিশের হাত থেকে পালিয়ে দিল্লিতেই এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিল, অবশ্যই বন্ধুটিকে না জানিয়ে। তারপর দিনই সে জয়পুর চলে যায়। সেখান থেকে মুম্বাই তিরুপতি মন্দিরে নিজের মাথা কামিয়ে ফেলে। এ ব্যাপারে সে পুলিশকে বলেছিল নয়নাকে হত্যা করার পরে সে যে যন্ত্রণা ভোগ করেছিল, ঈশ্বরের কাছে তারই প্রায়শ্চিত্ত করতে চেয়েছে। অবশ্য প্রায়শ্চিত্ত নাকি যাতে তাকে সহজে চেনা না যায় সেই ব্যবস্থা করেছিল সেটা স্পষ্ট হয়নি। মুম্বাইয়ের পর সুশীলের গন্তব্য চেন্নাই, কিন্তু পুলিশ যেন সে খবর কিভাবে পেয়ে যায়। তারাও টিম নিয়ে পৌঁছয় চেন্নাই, কিন্তু ধরা পড়ে না সুশীল। কিভাবে যেন সে পুলিশের আসার খবর পেয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর তার হদিশ পাওয়া যায় ব্যাঙ্গালোরে। অবশেষে 10ই জুলাই গ্রেপ্তার করা হয় তাকে। এরপর দিল্লির ডিস্ট্রিক্ট কোর্ট থেকে আদেশ পেয়ে 12ই জুলাই 1995-এ সুশীল শর্মার 10 দিনের পুলিশ রিমান্ড পাওয়া যায়। অফিসাররা জানতেন তাদের হাতে বেশি সময় নেই। অত্যন্ত তৎপরতার সাথে তারা তদন্ত শুরু করেন। সমস্ত প্রমাণের উপর ভিত্তি করে 27শে জুলাই 1995 তারা এই কেসে চার্জশিট তৈরি করে ফেলেন। 31শে জুলাই থেকে দিল্লির সেশনস কোর্টে বিচার শুরু হয় সুশীল শর্মার। তার বিরুদ্ধে নয়না সাহানির হত্যার জন্য ধারা 302, ক্রিমিনাল কনস্পিরেসির জন্য ধারা 120B এবং প্রমাণ লোপাটের জন্য ধারা 201 দ্বারা মামলা রুজু হয়। বেশ কয়েক মাস ধরে এই কেসের শুনানি চলতে থাকে। শেষ পর্যন্ত 2003 সালের 3রা নভেম্বর সুশীল শর্মা নয়না সাহানি মার্ডার কেসের আসল আসামি সাব্যস্ত হয়। তার সাথে দোষী সাব্যস্ত হয় কেশব কুমারও। বাকি 3 জন সন্দেহভাজনকে মুক্তি দেওয়া হয়। 2003 সালের 7ই নভেম্বর দিল্লি ডিস্ট্রিক্ট কোর্ট সুশীল কুমারকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। কেশবের হয় 7 মাসের সশ্রম কারাদণ্ড। সুশীল এরপর হাইকোর্ট এবং শেষ পর্যন্ত অ্যাপিল করে সুপ্রিম কোর্টে, কিন্তু 2 জায়গাতেই তার মৃত্যুদণ্ডের সাজাই বজায় থাকে। শেষ পর্যন্ত জেলে থাকাকালীন ভালো ব্যবহারের জন্য তার সাজা বদল করে
যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। নমস্কার, আমি সব্যসাচী চক্রবর্তী। আমরা এতক্ষণ শুনলাম 1995 সালের হাড় হিম করা হত্যাকাণ্ড, তন্দুর মার্ডার কেসের নেপথ্য কাহিনী। কিন্তু এ কি শুধুই হত্যা কাহিনী, নাকি এ এক ভালোবাসারও গল্প বটে? দুটি ছেলে মেয়ে একে অপরকে ভালোবাসে, বোঝে, শ্রদ্ধাশীল, কিন্তু তারা এক হতে পারে না। তাদের ধর্ম যে আলাদা। এই আলাদা হওয়ার ফলে নয়নার যে একাকিত্ব তৈরি হলো, তারই সুযোগ নিল সুশীল। এই বিয়েতে দুই পরিবারেরই পূর্ণ সম্মতি ছিল, কিন্তু পাত্রপাত্রী নিজেরা সুখী হতে পারল কই? অপরদিকে প্রেমে প্রত্যাখ্যিত মাতলুব কিন্তু নয়নার দুর্দিনে মুখ ফিরিয়ে থাকতে পারেনি। সুশীলের নির্যাতন থেকে বেরিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টায় নয়নাকে দূর থেকে যথাসম্ভব চেষ্টা করেছিল সে। নয়নার মৃত্যুর পরও সে আপ্রাণ চেষ্টা করেছে নয়নার হত্যাকারী যাতে শাস্তি পায়। মনে আছে, নয়নার মৃতদেহ উদ্ধারের পর সেই নিজে থেকে থানায় এসে ধরিয়ে দিয়েছিল প্রথম সূত্র। এবার আসি এই তদন্ত কাণ্ডের সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। কোর্টে সুশীল শর্মা হত্যার কথা স্বীকার করলেও লাশ কেটে টুকরো করে তন্দুরে পুড়িয়ে প্রমাণ লোপাটের কথা সোজা স্বীকার করেছেন। সুশীলের বক্তব্য সত্যি তাজ্জব করে দেবে আপনাকে। সুশীলের মতে গোটা মৃতদেহটাই তিনি তন্দুরে পোড়ানোর চেষ্টা করেছিলেন, এবং সেটা করেছিলেন নয়নার শেষ ইচ্ছেকে সম্মান দিতে। সেদিনকার সেই সুইসাইড নোটে নয়না লাকি লিখেছিলেন যে তার মৃত্যুর পর সুশীলই যেন তার অন্ত্যেষ্টি করে। সুইসাইড নোটটি ছিঁড়ে ফেললেও নয়নার ইচ্ছার মর্যাদা তিনি দিয়েছিলেন চুল্লিতে মৃতদেহ সৎকার করে। আন্তিগোনে নাটকে রাজা ক্রেয়ন আন্তিগোনকে একটা দারুণ কথা বলেছিলেন, যে অপরাধী ধরা পড়ার পর নিজের অপরাধকে মহিমান্বিত করার চেষ্টা করে, তার চেয়ে ঘৃণ্যতম আর কেউ হয় না। আর কি প্রসঙ্গে এই কথা বলেছিলেন জানেন? আন্তিগোনে তার ভাইয়ের মৃতদেহকে সম্মান জানিয়ে অন্ত্যেষ্টি করতে চাইলে। কি অদ্ভুত সমাপতন, তাই না? আজ এই অবধি বিদায়, আবার দেখা হবে অন্য এক পর্বে।